ফান্ডিং পাওয়ার জন্য মূলত আপনাকে প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, মানে এক একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের সিস্টেম এক এক রকম। এখন আমি যতটুকু বুঝতে পারছি আমেরিকাতে প্রফেসর বেসড ফান্ডিং হয়, প্রফেসরদের হাতে বিভিন্ন ধরনের প্রজেক্টস থাকে, এখন ওনারা অনেক রিসার্চ ওয়ার্ক করেন, ওনাদেরকে গভর্নমেন্ট টাকা দেয় প্রজেক্টগুলি ক্যারি আউট করার জন্য। তো ওই প্রজেক্টে যদি আপনাকে প্রফেসর ঢুকান তাহলে আপনাকে অ্যাজ এ গ্র্যাজুয়েট স্টুডেন্ট পে করা হবে। আপনি ফান্ডিংটা মূলত অ্যাকচুয়ালি আমেরিকায় পাওয়া হয় অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে। আমি পেয়েছি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। আপনি প্রফেসর ল্যাবে কাজ করবেন, আপনাকে এটার জন্য পে করা হবে, বেসিক্যালি ব্যাপারটা তাই। এখন আপনাকে এই ক্ষেত্রে ইমেইলে খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ হিসেবে মেনশন করতে হবে যে আপনি কিসের উপর কাজ করতে চান, আপনি প্রফেসরের কোন কাজগুলির ব্যাপারে ইন্টারেস্টেড, ওনার সাথে আপনার কোন কাজগুলি মিলে। আপনি যদি কোনো রিসার্চ ওয়ার্ক করে থাকেন, যেমন আপনার যদি কোনো থিসিস থাকে ফর এক্সাম্পল, তাহলে আপনি সেই থিসিসের, আমি যেটা করেছিলাম আমার ক্ষেত্রে, আমি রিসার্চ প্রপোজাল যেটা লেখা হয় থিসিসে সেটা অ্যাটাচ করে মেইলের সাথে পাঠিয়েছিলাম। তো উনি এখন, আমি যেহেতু আমার সিভি পাঠিয়েছিলাম, অফকোর্স এই দুটো জিনিস অ্যাটাচ করা ছিল মেইলের সাথে, তো অবভিয়াসলি উনি কিছু একটা তো নিশ্চয়ই আমার মধ্যে দেখছিলেন, কারণ এত 150 জন প্রফেসরকে মেইল করার পর একজন পজিটিভ অ্যান্সার দেন। তো উনি যেহেতু দিয়েছেন, তো আশা করি যে রিসার্চ প্রপোজালটা উনি অ্যাকচুয়ালি পড়েছিলাম, আর ওনার সামহাও আমাকে পছন্দ হয়েছিল, কারণ উনি আমাকে ফুল ফান্ডিং দিয়েছেন, মানে পার্শিয়ালও চাইলে দিতে পারতাম, লাকিলি ফুলই দিয়েছেন আল্লাহর রহমত। তো এই তো ফান্ডিং এর ক্ষেত্রে আপনি যেটা প্রিসাইসলি আপনি মেনশন করবেন আপনি কিসের উপরে কাজ করতে চান, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনার প্রোফাইল, আপনার সিজিপিএ, কোনো যদি পাবলিকেশন থাকে তো অবশ্যই 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 এটা মেনশন করবেন, সরি, মানে আপনি যদি পাবলিকেশন থাকে তাহলে সেটার যদি কোনো লিঙ্ক থাকে, মানে লাইক এটা যদি কোনো ইন্টারন্যাশনাল জার্নাল হয়, আপনি লিঙ্কটা দিয়ে দিবেন যে স্যার আপনি আমার কাজটা এভাবে দেখতে পারেন, এই লিঙ্কে যেয়ে দেখতে পারেন, এভাবে লিখে দিবেন। আর যদি ইন্টারন্যাশনাল পাবলিকেশন না হয়, দেশের ভিতরে কিছু হয়, তাহলে সেটারও আপনি সামহাও ওটাকে দেখানোর একটা ব্যবস্থা করতে হবে, যে প্রফেসর যেন জানতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি রিসার্চ করেছেন আর আপনার ইন্টারেস্ট আছে। জিআরই প্রস্তুতি যখন আমি নেওয়া শুরু করেছিলাম তখন আমাকে মোটামুটি অনেকেই বলেছিল যে জিআরই এত মেটেরিয়ালস অ্যাভেলেবল ইন্টারনেটে, এটা ইটস নট নেসেসারি যে তোমাকে কোচিং এ করতে হবে, টাকা খরচ করে, এরকম যে ধরনের কিছু কথাবার্তা আমি শুনেছিলাম। এখন যেটা আমার মাথায় ছিল সেটা হচ্ছে যদি আমি নিজে নিজে সবকিছু করার চেষ্টা করি, তাইলে প্রথম কথা হচ্ছে আমার কাছে ছিল টাইম কম। আমার প্রথম টার্গেট ছিল ফল 2016 টার্গেট করা, যেটাতে আমি যেতে পারিনি কারণ তখন আমি ফান্ডিং পাইনি, পরে আর অ্যাপ্লাই করিনি। আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে 2017 স্প্রিং এর জন্য, কারণ আমার প্রফেসর আমাকে স্প্রিং অ্যাপ্লাই করতে বলেছেন মূলত, তো ফলের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় আসলে ছিল না তখন, তাই আমি যেটা ভাবলাম যে একটা কোচিংই করবো জিআরই সেন্টারে। এটা এই সেন্টারটার নামই কেবল আমি শুনেছিলাম, একটা রিলায়েবল অর্গানাইজেশন যেখানে অ্যাকচুয়ালি পড়ানো হয়, জিআরই কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে ওটাও। তো এই জন্য আমি ডিসিশন নিয়েছি আমি কোচিংই করবো টাকা খরচ করে। আর আমি তারপর যেটা দেখলাম যে ডিসিশনটা অ্যাকচুয়ালি সঠিক ছিল, কারণ যদি আমি নিজে নিজে পড়তাম তাহলে আমি জানি না, হয়তো বা কোনো গ্যাপ থাকতো মাঝখানে, আমি হয়তো অনেক কিছু বুঝতে পারতাম না, হয়তো বা আমি অনেকগুলো জিনিস ধরতে পারতাম না যেটা আমাকে ভাইয়ারা নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শিখিয়েছিলেন যে এভাবে এভাবে করতে হয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা, মোটিভেশন একটা বিষয়। আমি যেটা বললাম যে জিআরই সেন্টারে ভাইয়ারা, আমার যিনি মেন্টর ছিলেন সৌমেন ভাই, উনি অনেক এনকারেজিং একজন মানুষ। আমাদের ম্যানেজার জনি ভাই, উনিও খুব ভালো। জিআরই সেন্টারে আরেকজন মেন্টরের কথা আমি বলতে চাই, সাইফুল রনি ভাইয়া, হি ইজ সো অসাম। ওনার সাথে আমি কথা বলতাম ফেসবুকে, উনি অ্যাকচুয়ালি আমার মেন্টর ছিলেন না, কিন্তু উনি আমাকে অনেক বেশি এনকারেজ করেছিলেন। তো আমি যেটা বলতে যাচ্ছি বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনি যদি কোচিংটা করেন, আপনি একটা প্রপার গাইডলাইন পান যে এতটুকু সময়ের মধ্যে কি কি ভাবে কি আর করতে হবে আর কি কি মেনটেন করতে হবে, যাতে আপনি এটা মোটামুটি একটা টার্গেট স্কোর আপনি অর্জন করতে পারেন। তো নিজে করলে এই জিনিসগুলি তো আমার মনে হয় না ঠিক সম্ভব, তাও যদি কারোর মধ্যে এতটা পারসিস্টেন্স থাকে, কারণ অনেকের মধ্যে থাকে আমি জানি, যে ওনারা নিজেরাই সবকিছু ম্যানেজ করতে পারে, নিজেরটা পড়া, নিজের ভোকাবুলারি নিজেই পড়া, নিজের মডেল টেস্টগুলো পাওয়ার পেপার নিজেই দেয়া, নিজেই ভার্বাল কোয়ান্ট দুটা মোটামুটি ম্যানেজ করে ফেলান। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার বেলাতে যেটা বেটার ছিল আমি সেই ডিসিশনটাই নিয়েছিলাম, একটা গাইডলাইন দরকার ছিল, আমি জিআরই সেন্টারে কোচিং করেছিলাম। আর কেউ যদি ওরকম দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেন, যেমন অনেকে আছেন আন্ডার গ্র্যাড থেকে পড়ান জিআরইর পড়া, আজকাল আমি এরকম অনেক শুনছি, আমার জুনিয়রদের কাছ থেকেও শুনছি, তো তারা যদি নিজেরা পড়েন 3-4 বছর পড়লে তো অবশ্যই এনাফ হবে, কারণ ভোকাবুলারি এমন একটা জিনিস যেটা দীর্ঘ সময়ে বিল্ড আপ করে। তো আপনারা নিজেরা পড়লেও এটা চলবে, এমন না যে নট নেসেসারিলি আপনার একটা গাইডলাইন দরকার হবে, আপনারা নিজেরাই নিজেদের গাইডলাইন হতে পারেন, ইন্টারনেট থেকে অনেক হেল্প পাবেন, অনেক ম্যাটেরিয়ালস পাবেন, সেটাও ভালো। এখন এটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোনটা করতে চাচ্ছেন।
জিআরই সেন্টারের যে পেজটা ফেসবুকে আছে আর এমনিতে জিআরই সেন্টারের একটা পেজ আছে, ওটাতে অনেক কিছু লেখা, যেমন ওটার মধ্যে অনেকগুলি রেফারেন্স দেয়া যে কিভাবে করতে হয়, অনেকগুলি বইয়ের নাম, অনেকগুলি স্টোরি আমি নিজে পড়েছি। মানে আমি যখন অ্যাকচুয়ালি ফান্ডিং পেয়ে গেলাম তখন আমি দেখলাম যে জিআরই সেন্টারে একজন স্টুডেন্ট, একটা মেয়ে, একজন সিঙ্গেল মেয়ে, মানে আমি তো ম্যারিড না, তো ইটস এ বিগ ডিল আমাদের দেশে যেটা ভাবা হয় যে মেয়েদের বিয়ে করে বাইরে যেতে হয় আর তারা সিঙ্গেল কোনো কিছু করতে পারে না। দ্যাটস কমপ্লিটলি বিসাইডস দ্য টপিক। একটা আপুর গল্প আমি পড়েছিলাম, উনি খুবই সুন্দর করে লিখেছেন যে ওনার প্রবাসী এক্সপিরিয়েন্সগুলি কেমন। তারপর জিআরই সেন্টারের পেজে এই ধরনের জিনিসগুলো আপনি পাচ্ছেন যেটা আপনাকে অ্যাকচুয়ালি মোটিভেট করছে। আর জিআরই সেন্টার যেটা করে তারা ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস দেয়, যেটা আমি দেখলাম রিসেন্টলি যে তারা দিচ্ছে, ফ্রি দিচ্ছে, তারা অনেক কিছু দিচ্ছেন, অনেক গাইডলাইন্স দিচ্ছেন, ওখানে অনেকগুলি সেমিনারের আয়োজন করা হয়। তারপর আমি অনেকগুলি ভিডিও দেখেছি যেটা আমি যেটা নিজে এখন করছি রাইট নাও, একজন আপুর মোটিভেশনাল ভিডিও আমি নিজে দেখেছিলাম কয়েকদিন আগে। উনি কানাডাতে পড়ছেন, উনি একজন পিএইচডি স্টুডেন্ট, ম্যারিড অ্যান্ড অল, কিন্তু ওনার যে ভিডিওটা দেখে আমি অ্যাকচুয়ালি মোটিভেটেড হয়েছিলাম। জিআরই সেন্টার এরকম কিছু, তারা কিছু ব্যবস্থা করবে, তারা আপনাকে অনেকগুলি সাজেশনস দিবে ফর ফ্রি, যেমন ভিসা কনসালটেন্সি, আপনাকে কি কি করতে হবে। আমি যখন ভিসা ইন্টারভিউর জন্য যাই, যেহেতু আমি অবভিয়াসলি কখন আগে ইউএস এমবাসিতে ঢুকিনি, আমি আসলে জানতাম না যে কি করতে হয়, কেমনে করতে হয়। আমি তখন যেটা করি, ওখানে ঢুকি আর দেখেছি ওখানে লেখা আছে ভেতরের পরিবেশটা কেমন, কি করতে হয়, কি কি স্টেপস ক্রস করতে হয়। আমি জিনিসগুলি পড়ে অবভিয়াসলি আমার অনেক উপকার হয়েছিল। যখন আমি একদম ইনিশিয়াল স্টেজে ছিলাম, আমি যখন স্টেটমেন্ট অফ পারপাস লিখছিলাম, আমি যখন জানতে চাচ্ছিলাম যে কিভাবে মেইল করতে হয় প্রফেসরদেরকে, তখন আমি যে সেন্টারের পেজে ঢুকে অপশনগুলোতে ক্লিক করে পড়ে দেখতাম, আর ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল। আর তারা এই জিনিসগুলো যে করছেন, এটা একটা চমৎকার ব্যাপার, মানুষজনকে হেল্প করা, যাতে তারা পারসিউ করতে পারে তাদের স্বপ্নকে, এটা একটা বিগ ডিল। তো হ্যাঁ, এটার জন্য তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস দেওয়া উচিত। জিআরই সেন্টারের যে ওয়েব পেজটা, সেখানে মোটামুটি একদম ফ্রম দ্য বিগিনিং টিল দি এন্ড সম্বন্ধে বলা। ওখানে প্রথম যে স্টেপগুলা, যেমন প্রথম যে একদম আর্লি স্টেপস, আপনি কিভাবে স্টেটমেন্ট অফ পারপাস লিখবেন, আপনি কিভাবে পড়াশোনা করবেন, কি কি বই ফলো করবেন, কি কি ফার্দার আমাকে আরো করতে হবে, আমার কোথায় কিরকম খরচ হবে, প্রফেসর কিভাবে ম্যানেজ করতে হয়, তারপর আরো অনেক কিছু ওখানে লেখা। ওখানে যে অপশনগুলি লেখা এতটা ডিটেইলে দেয়া যে মোটামুটি মানুষের যে অভিজ্ঞতাগুলির বেসিসে লেখা হয়েছে। তো আমি যখন ওগুলি পড়তাম, তো তখন মানে আমার কাছে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যেত যে ভিজুয়ালটা কেমন হবে বা কি কি করতে হবে। আমি সেগুলা টেমপ্লেটগুলো ফলো করেছিলাম। আর পেজটা অনেক সুন্দর করে লেখা, এখানে অনেকগুলি জিনিস কভার করা, অনেক ঠান্ডা মাথায় ভেবে চিন্তে লেখা হয়েছে যাতে সবাই বুঝতে পারে। আর সবগুলো কোয়েশ্চেনেরই অ্যান্সার মোটামুটি ওখানে কভার করা হয়েছে। ওটার মধ্যে লেখাও আছে হেডিং যে প্রশ্ন টাইপ করার আগে উত্তর হাজির। আর প্রথমে আমি ভাবছিলাম যে জিনিসটা একটু ফানি, কিন্তু তারপর আমি দেখলাম যে আসলেই তাই, ওখানে সবই লেখা আছে। তো মানে জিনিসটা অনেক ভালো। যারা অ্যাকচুয়ালি জিআরই সেন্টারে কোচিং করেন না বা ওখানে মানে করছেন না বা পড়ছেন না, তারাও তাদের জন্য পেজটা উন্মুক্ত। দ্যাট ইজ সো নাইস অফ দেম। আর জিআরই সেন্টারের যে ফেসবুক পেজ, সেটাও উন্মুক্ত। যারা ওখানে কোচিং করছেন না তারাও ওটাতে জয়েন করতে পারছেন অ্যাজ এ মেম্বার, সেখানে পোস্ট করতে পারছেন, সেখানে কোনো কোয়েশ্চেন, কোনো কোয়ারি থাকলে সেটা লিখতে পারছেন যে কি করা উচিত, কি করব, সেটার অ্যান্সার আবার সবাই দিচ্ছে। এখানে আলোচনা হচ্ছে, কনফিউশনগুলো সলভ হচ্ছে, অনেক কিছু শেয়ার হচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। মানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, এই জিনিসগুলোতে কিছুটা হলেও হিংসা কাজ করে, কিন্তু জিআরই সেন্টার তো মানে ভালো একটা কাজ করছে। তারা মানে মোটামুটি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে অপশনগুলো দেখার। সো নাইস অফ দ্যাম। অ্যাকচুয়ালি আমার অ্যাড করাতে তেমন কিছু না, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি কিন্তু অলরেডি বলেছি যে যদি সাবজেক্টটা একদম এক্স্যাক্টলি সেম না হয় তাহলেও কিন্তু চলে। প্রফেসর আপনাকে কোন প্রজেক্টে ঢুকাচ্ছেন, আপনাকে উনি বলে দেবেন যে কোর্স গুলা কি কি হবে। যেমন আমি কিছুক্ষণ আগে মেনশন করলাম যে আমি জানি না অ্যাকচুয়ালি আমাকে কি কি কোর্স দেওয়া হবে, আমাকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রফেসর অথবা যেহেতু আমি আমার ট্রান্সক্রিপ্ট অলরেডি একবার পাঠিয়েছি, তো উনি তো জানেন যে আমি কি কি পড়েছি, তাই না? মানে বেসিক্যালি তো সয়েল পড়েছি, কিন্তু আমি সয়েল নিয়ে আমি হয়তো তেমন কিছু পড়বো না, তাহলে একটা মাইনর ইস্যু থাকবে, এনভায়রনমেন্ট হয়ে যাবে বিগ ডিল। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না যে আপনি এক্স্যাক্টলি কি পড়ে এসেছেন। হ্যাঁ, আর হয়তো একটা কমপ্লিটলি নতুন জিনিস আপনাকে ঢুকিয়ে দেওয়া হলো। যেমন আমি যে প্রজেক্টটা সম্ভবত আমার প্রফেসর আমাকে ঢুকেছেন, সম্ভবত না, উনি আমাকে বলেছেন যে টিলেজ চাষ, হাল চাষও না, চাষবাস। টিলেজের অ্যাকচুয়াল বাংলাটা হবে চাষাবাদ। টিলেজ ইন এরিড অ্যান্ড সেমি এরিড ল্যান্ড। এরিড মানে হচ্ছে শুষ্ক মাটি, শুকনা মাটি, লাইক মরুভূমি। মানে যেখানে আমি যেটা যাচ্ছি, নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটি, সেখানে মাটিটা শুকনা, তাই তো? কিন্তু আমি কিন্তু কখনো টিলেজ করিনি, আমি জানিও না কিভাবে করতে।
আর আমেরিকার পড়াশোনা হচ্ছে মেইনলি অ্যাপ্লাইড, সবই অ্যাপ্লিকেশনের উপর দিয়েছে না, আপনাকে যাই পড়াবে ওটা যেন আপনি ভবিষ্যতে একসময় করতে পারেন এইভাবে চিন্তা করেই পড়াবে। আর আমাদের এখানে সব থিওরিটিক্যাল পড়াশোনা। তো হ্যাঁ, আমি এটাই মানে এটা অ্যাড করতে পারি এখানে যে ফিল্ড মানে যখন আপনি কোন একটা সাবজেক্টে অ্যাপ্লাই করবেন, তো নট নেসেসারিলি যে সাবজেক্টটা এক্স্যাক্টলি আপনার সাবজেক্ট যেটা আপনি আন্ডারগ্র্যাড বা মাস্টার্সে পড়ে এসেছেন সেটার সাথে এক্স্যাক্টলি ম্যাচ হতে হবে। যেমন আমি পড়েছিলাম হচ্ছে সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট আমার আন্ডারগ্র্যাডে, আমার তিনটেই মেজর মানে অল্প অল্প করে কভার করা ছিল, কিন্তু আমি বেসিক্যালি সয়েল সায়েন্সই পড়েছি। আর মাস্টার্সে যখন আমি নিলাম তখন মেজর সয়েল সায়েন্সই নিয়েছিলাম, কারণ আমার সেটার ব্যাপারে আমি নিয়েছি। তো এখন যখন আমি অ্যাপ্লাই করলাম তখন আমার একটু কনফিউশন ছিল যে যেমন প্ল্যান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ওইটা তো ম্যাচ হচ্ছে না, এটা আমি ভাবছিলাম। কিন্তু তারপর আমি যখন প্রফেসরের সাথে কথা বললাম তখন আমি বুঝলাম যে মানে ওদের কোর্স যে কোর্সগুলো আছে, কোর্স ক্যাটালগ সেটা এতটা ডাইভার্স থাকে, ওখানে এত এত কোর্সেস থাকে, মানে সেখান থেকে আপনাকে চুজ করতে বলা হয়। আর প্রফেসরের সাথে আপনি যখন ওখানে যাবেন তখন আপনি ডিসকাস করবেন যে আমি এগুলি পড়ে এসেছি আর আমাকে কি কি পড়তে হবে ফার্দার। প্রফেসরের সাথে যখন আপনি ডিসকাস করবেন উনি আপনাকে বলে দেবেন। তো নট নেসেসারিলি যে আপনার সাথে 100% মিল থাকতে হচ্ছে। যেমন এনভায়রনমেন্টের উপরে আসলে আমি খুব যে বেশি জানি তা না, এটা আমার মেজর ছিল না, আমার মাইনর ছিল। কিন্তু এখানে আবার প্ল্যান্ট মানে ক্রপ সায়েন্স এটা আবার ফোকাসে চলে আসছে। তো আশা করি যে যখন আমি কোর্স রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি করবো তখন প্রফেসর এটা মিল রেখেই আমাকে দিবেন, কারণ উনি অবভিয়াসলি জানেন যে আমি কি কি পড়েছি। কারণ যখন আপনি পাঠান স্টাডি আপনার অ্যাপ্লিকেশনের ম্যাটেরিয়াল যেগুলি থাকবে, আপনার ট্রান্সক্রিপ্ট, আপনার মার্কশিট, আপনাকে এটা বলে দিতে হচ্ছে যে আপনি কি কি পড়ে এসেছেন। তো ওনারা আমার ট্রান্সক্রিপ্টটা দেখেই আমাকে অ্যাকসেপ্ট করছেন অবভিয়াসলি। তো তার মানে অ্যাকচুয়ালি সয়েল সায়েন্স থেকে গিয়েও আমি এনভায়রনমেন্টাল সায়েন্সেসে পড়তে পারছি বা ক্রপ সায়েন্সেসে পড়তে পারছি, কারণ অ্যাকচুয়ালি এটা রিলেটেড, এগুলি ইন্টার রিলেটেড অ্যাপ্রোচ। একটাতে পড়লে আরেকটা পারতে হবে, ওটা সম্বন্ধে জানতে হবে। তো এই ক্ষেত্রে আসলে ওয়ারি করার কিছু নাই, আপনি চাইলে একদম একটু ডিফারেন্ট আপনার ফোকাল এরিয়া থেকে একটু ডিফারেন্ট কোনো কিছুর উপরেও আপনি পড়াশোনা করতে যেতে চাইতে পারেন। এটা হয়, এটা আমেরিকা হওয়া পসিবল। আর অনেক সময় এরকমও হয় যে এন্টায়ারলি নিউ কোনো একটা কিছুর উপর আপনি কাজ করছেন। যেমন প্রফেসর যে প্রজেক্টে ঢুকাবেন উনি আমাকে বলেছেন সেটা হচ্ছে চাষাবাদটা করা হবে হচ্ছে শুকনো মাটিতে। যেখানে আমি যেতে যাচ্ছি নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটি, যেখানে আমার অ্যাডমিশন হয়েছে, ওখানকার মাটিটা শুকনা, এরিড ল্যান্ড। মানে আমাদের বাংলাদেশের মাটিটা কিরকম, উর্বর মাটি, এখানে খুবই প্রোডাক্টিভ সয়েল, তাই তো, মানে অনেক অনেক ক্রপস হয় আর খুব বাম্পার ফলন হয় সবকিছু। কিন্তু ওখানকার মাটি কিন্তু এমন না। তো ওখানকার টিলেজ মানে ওখানে যে হাল চাষ পদ্ধতি, চাষবাস কমপ্লিটলি ডিফারেন্ট হবে। মানে আমি যেহেতু এটার উপরে কখনো কাজ করিনি, আমার একটু ভয় লেগেছিলাম। প্রফেসরকে জিজ্ঞেসও করেছিলাম যে স্যার আমি তো ব্যাপারে কিছুই জানি না, আমি কি কোনো ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আসবো? স্যার বলেছেন যে তোমাকে কোনো কিছুই করতে হবে না, তুমি এখানে আসো, আমি তোমাকে ট্রেন করে দিব যে কিভাবে কাজটা তোমাকে করতে হবে। তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আপনি আপনার সাথে রিলেটেড মানে কাছাকাছি এরকম কোনো কিছুর উপরে অ্যাপ্লাই করতে। মানে আমি যখন যে সেন্টারে ক্লাস করা শুরু করলাম, আমি যেটা দেখলাম আমার আশেপাশে মেজরিটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এখন অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের একটা অনেক বড় অ্যাডভান্টেজ থাকে, তারা ম্যাথস খুব ভালো পারেন। এখন কিন্তু নট নেসেসারিলি যে আপনাকে জানতেই হবে, কারণ আমি যেটা বললাম আমি নিজে নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। এখন আমি যেটা বুঝলাম যে জিআরই তো অনেকগুলি সাবজেক্ট কে কভার করছে। মানে আমেরিকায় পড়তে গেলে সাধারণত ইউনিভার্সিটিগুলিতে জিআরই স্কোর চাওয়া হয়, মোস্টলি তাই হয়। আবার কিছু ইউনিভার্সিটি আবার থাকে যেখানে চাওয়া হয় না, তারপরেও কিন্তু এমন না যে না থাকলে কোনো মানে থাকলে কোনো সমস্যা আছে, ওটা আপনার জন্য অবশ্যই একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। তো এখন শুধু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা ছাড়াও আমি দেখলাম যে ইকোনমিক্স, ম্যাথস, থিওরিটিক্যাল যতগুলি সাবজেক্ট আছে পসিবলি ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, তারপরে হচ্ছে আরো কিছু সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স, তারপর এমন সোশিওলজি থেকেও আমি দেখেছি যে আমার সাথে তারা ক্লাস করতাম। সোশিওলজি তো একদম কমপ্লিটলি এটা সায়েন্সের সাবজেক্ট না অ্যাকচুয়ালি। তারপরেও তারা পড়ছে। তারপর আমি আরো অনেকগুলি সাবজেক্টের মানুষকে দেখেছি তারা অ্যাকচুয়ালি লাইক রিয়েলি তারা কোনো সায়েন্স বেসড সাবজেক্টও নাও হয়ে থাকতে পারে, তারপরেও তারা জিআরই পড়ছেন, কারণ এটা অবভিয়াসলি দরকার। আমেরিকান একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে এটা অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে আপনার জন্য। তো হ্যাঁ, নট নেসেসারিলি যে আমি যেটা বললাম আগে যে আপনার সাবজেক্টের সাথে রিলেটেডই হইতে হবে, কারণ ওখানে যেহেতু কোর্সগুলো অনেক ডাইভার্স। তো আপনি আপনার মতো করে চুজ করে নেবেন যে আপনি কি কি পড়তে চাচ্ছেন, আপনি কি কি সম্বন্ধে আপনার সামান্য হলেও ধারণা আছে বা যেগুলো সম্বন্ধে খুব ভালো। যেমন আমি সয়েল সায়েন্স সম্বন্ধে খুব ভালো হয়তো জানি না, কিন্তু বেশ ভালো জানি, কারণ আমার আন্ডারগ্র্যাড আর মাস্টার্স দুটারই মেজর ছিল সয়েল সায়েন্স। কিন্তু আমি কিন্তু সয়েল সায়েন্স করতে যাচ্ছি না, আমার মেজরের নাম হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, দুটেই একসাথে। তো প্ল্যান্ট বলতে যেটা পড়ানো হবে ক্রপস এর উপরে পড়ানো হবে, যেটা অ্যাকচুয়ালি আমি জানি না, কিছু তেমন কিছুই জানি না। জাস্ট একটা কোর্স আমি পড়েছিলাম ক্রপস অফ বাংলাদেশ,
এভাবে হয়তো বা সামান্য রিলেট করা যাচ্ছে। তো আমার মনে হয় না যে এটা কোনো বিগ ডিল যে আপনি মানে কোনো গতানুগতিক সাবজেক্টের উপরে আপনি পড়তে যেতে হচ্ছে, আপনার ইঞ্জিনিয়ারিং এ থাকতে হচ্ছে, বা আপনি হয়তো বা কোনো সায়েন্সের স্টুডেন্টও না, আপনি হয়তো আর্টস এর কোনো সাবজেক্ট, যেমন লাইক সোশিওলজি ফর এক্সাম্পল, যেটা আমি দেখেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারাও তো দিচ্ছেন জিআরই। আর এটা কোনো বিষয়ই না যে, আর এমনও অনেক সময় হয় যে আপনি প্রফেসর যাকে নিলেন, মানে আপনাকে যিনি ফান্ডিং দিলেন, আপনি ওনাকে সামহাও কনভিন্স করতে পারলেই হলো যে স্যার আমি এখানে আমি এলিজিবল আপনার প্রজেক্টে কাজ করার জন্য, বা আপনি আমাকে নেন, আমি আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে বা নাও থাকতে পারি, কিন্তু আমার না যে রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলে আপনাকে নিবেই না, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি প্রফেসরকে কিভাবে কনভিন্স করলেন এটা একটা ডিফারেন্ট ইস্যু। আর যদি উনি আপনাকে নেন, আর যদি আপনি ওনার সাবজেক্টের নাও হন অ্যাট অল, যেমন আমার ক্ষেত্রে আমি একেবারেই প্ল্যান্ট আর এনভায়রনমেন্টাল সায়েন্স সম্বন্ধে অলমোস্ট কিছু জানি না, তো আমাকে তো প্রফেসর নিয়ে নিয়েছেন, আর উনি এটা দেখবেন কিভাবে আমাকে এখানে কি কি কোর্স দেওয়া যায় যাতে আমি এটা ভালোভাবে বুঝি। তো এটা বিগ ডিল না, আপনি চেষ্টা করেন, যদি দেখেন যে প্রফেসর কনভিন্সড হচ্ছেন, তাহলে ফান্ডিং যদি আপনি পেয়ে যান তো ইটস ডাজন্ট ম্যাটার যে আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন। কারণ আমি অনেক মানুষকে দেখেছি যাদের আন্ডারগ্রেড আর মাস্টার্সে একরকম সাবজেক্ট ছিল, তারা পিএইচডি অন্য একটা সাবজেক্টের উপরে করছেন, এটা কিন্তু হয়, আর অনেক হয় অ্যাকচুয়ালি। আর আপনি হয়তো একটা জিনিসের উপরে ভালো জানেন, আপনার প্রজেক্ট একটা কিছুর উপর ছিল, কিন্তু আপনি দেখা গেল যে কমপ্লিটলি অপোজিট পোলের কোন একটা কিছু নিয়ে কাজ করতে যাচ্ছেন। ইট ডাজ নট ম্যাটার, ওখানে অনেক সুযোগ, অনেক ভ্যারাইটি, অনেক অপরচুনিটি, আপনি চেষ্টা করতে থাকেন। যদি দেখেন যে প্রফেসর কনভিন্স হয়ে যাচ্ছেন তাহলে তো খুবই ভালো, আর এমনিতে ডাইরেক্টলি অ্যাপ্লাই করেও কিন্তু যাওয়া যায়, কারণ সেক্ষেত্রে ফান্ডিং নিয়ে একটা কনফিউশন থাকে, দ্যাটস দ্য প্রবলেম। তো এই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনাকে কোনটা করতে হবে।